নাসিম ভাইকে আজকে আমি একটা কঠিন প্রশ্ন করব। অনেকে বলে যে আকরাম ভাই গরু কিনতে পারে না, আমি সরাসরি বলি ভনিতা না করে, যে যদি টার্গেট করে একজন কসাই বা মাংস ব্যবসায়ী, হয়তো বা 10 কেজি বা 20 কেজি সর্বোচ্চ, হয়তো বা এটার। আপনি কি নিবেন 700 টাকা কেজি চর্বি? না, তা নিব না। আপনি কি নিবেন 750 টাকা কেজি মাথার গোস্ত? না না না, 700 টাকা কেজি পায়া নিবেন? আমাদের নাসিম ভাই সৌম্য সরকারের সাথে, এই যে রাজেন সালে, এই যে দেখেন শান্ত, ইয়াসির রাব্বি, মঈন আলী, এই যে দেখেন মঈন আলী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং বিদেশে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। কথা বলার চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের দোকানের পরিস্থিতি নিয়ে, এবং শুরুতেই যদি আপনাদের দেখাই, সবাই কিন্তু মোটামুটি ব্যস্ত। এই পাশটাতে আছে আমাদের নাসিম ভাই। নাসিম ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটু এদিকে তো ভাই, কেমন চলতেছে আপনার দিনকাল? দিনকাল আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে। আল্লাহ পাক অনেক ভালো, অনেক ভালো, যতই বলি ততই কম। আল্লাহর রহমত আছে ভাই। আপনাদের দোকান থেকে একটা নতুন ডায়লগ বের হইলো শুনলাম। কি ডায়লগ ভাই? এই যে ভিউ দে নাইলে বউ দে, বউ দে। এটা বলছে মাহাজনে, বলছে এখন মাহাজনের মুখে আসছে, আচ্ছা, চলে আসছে আর কি, বলে দিল, বইলা উনি খুশি থাকলো। খুশি থাকলেই খুশি নাকি? হ্যাঁ, উনি যদি খুশি থাকে তাহলে খুশি। যাক, কিন্তু মাশাআল্লাহ। একটা জিনিস মনে করেন, যতই যা কিছু করে নাও, কোনো কর্মচারীর কোনো মাহাজন আজও হয় নাই, কালোই হবে না। শুধু কি জিনিসটা কাজ করে গেলে সেই কাজের সম্পর্কটাই থাইকা যাবে। আজকে যে কোনো ক্ষেত্রে মনে করেন, আজকে শরীরে শক্তি আছে, কাজ আছে, শক্তি নাই, কাজও নাই। আল্লাহ মাফ করুক, এরকম কিছু হলে মনে করেন যে দোকানে দিন দিন পার করছে কর্মচারীরা, ওদেরকে এরকম কিছু হলে আবার অনেকগুলা মাহাজন জিজ্ঞাসাও করে, এরকম অবস্থা ভাই। তো উনি যদি না করে তাহলে বাঁচানোর মালিক আল্লাহ পাক। এই যে এগুলা কি রেওয়াজ বের করতেছেন নাসিম ভাই? হ ভাই, এগুলো সব বাইক করে দেবে। মানে এগুলো ফালানো জিনিস নাকি? দেখেন বন্ধুরা, এখন আবার মাহাজনের দ্বারে যাইবো, হ্যাঁ, ওখানে উনিও বাড়ি করবো। এখন ঠিক মতন পরিষ্কার হয় নাই এটা। আচ্ছা, মানে এটা এতগুলা পরিষ্কার করার পরেও কাস্টমার বলে যে আরো বাইর করো। আচ্ছা, তাহলে আর কত বাইর করবো, কত লস করে দিব? কতটুকু হইলে হাফ কেজি 400 গ্রামের মতো, হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে আপনার 400 গ্রাম হইলে মনে করেন 350 টাকা এখানে চলে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক না? আবার যদি কম দামে ব্যস্ত, তাহলে সব সুবিধা কাইটা মেটা দিয়ে দিলেও চালানটা চলে আসবে। নাসিম ভাই কিন্তু আপনারা জানেন খুব ভালো ক্রিকেট খেলে। মাঝখানে বলছিল যে একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে। আমরা একটু নাসিম ভাইয়ের একটু পার্সোনাল ব্যাপারে আজকে জিজ্ঞেস করব। নাসিম ভাই, খেলাধুলার কি অবস্থা একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, খেলাধুলার খবরটা অনেক ভালো। আচ্ছা, হ্যাঁ, খেলাধুলার অনেক। আপনি তো বিপিএল যে চলতেছে বাংলাদেশে, হ্যাঁ, সবাই জানে, আমরা সবাই জানি। আমি শুনছি একজনের কাছে যে বিপিএলও নাকি আপনি মোটামুটি অংশগ্রহণ করছেন এবং নেট বোলিং করতেছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, নেট বোলিং এ গেছিলাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো গেছে। যদি একটু বলতেন দর্শকদের কাছে আপনার সেই অনুভূতিটা। তারপরে মনে করেন ওখানে যাওয়ার, মনে করেন আমার যে স্যার কোচ, উনি আমাকে অনেক সাপোর্ট করেন। আচ্ছা, ওনার কারণেই মনে করেন ওই জায়গাটায় গেছি। আর দ্বিতীয় কথা হলো, আমাদের একটা সিনিয়র ভাই আছে, আচ্ছা, উনি আমাদেরকে নিয়ে গেছে। আচ্ছা, স্যারে বলছে ওনাকে, উনি আমাকে নিয়ে গেছে, উনি বিশ্বাস করে আমার উপরে দেখে আমাকে নিয়ে গেছে। এখন অনেকগুলো ছেলে ফেলে আছে যে ওখানে গেলে মনে করেন অনেকগুলা জিনিস চাই প্লেয়ারদের থেকে, এইরকম মনে করেন ছোট মনে করেন, এটা খারাপভাবে। যদি আপনি যদি ভালো করেন তাহলে ওরা নিজেই অবশ্যই হাতের গ্লাভস দেওয়া দেয়, ওনারা জুতো দেওয়া দেয়, চাবার দরকার নেই। ওনাদেরকে যদি ভালো লাগে ওনারা নিজেই দিয়ে দেয়। ঠিক আছে। আর অনেকগুলো মানে ক্লাবের পোলাপানরা যে আছে, মনে করেন চায়া নিয়ে আনে, এটার থেকে মনে করেন খারাপ লাগে, বলতে পারে না, কিন্তু নিজের কাছে নেট বোলিং করেন আপনি নাকি? জি হ্যাঁ, বোলিং। আচ্ছা, এই বিপিএল এ কারে কারে বোলিং করলেন ব্যাটসম্যান? আলহামদুলিল্লাহ অনেকগুলা প্লেয়ারে বোলিং করলাম। তারপরে আপনার পাকিস্তানি প্লেয়ার ছিল আপনার সাইজাদা ফারহান, আচ্ছা, ওনার সাথেও অনেক সময় আমি টাইমটা কাটাইলাম, ওনাকে থ্রো করলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবই প্লেয়ার আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক, যতই প্রশংসা করি অনেক কম। তারপরে ওই যে আমাদের বাংলাদেশের প্লেয়ার বিশেষ করে অনেক ভালো, অনেক বাংলাদেশের প্লেয়াররা। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সৌম্য সরকারকে কি বোলিং করা হয়েছে? না না ভাইয়া, উনি মানে আরেকটু তো উনি বাইরে হতে ছিল, তখনই ওনার সাথে দেখাটা। আচ্ছা আচ্ছা, তো সেখানে মনে করেন
খাওয়া দাওয়া ওনারা দেয়। আচ্ছা। আবার যদি আপনাকে কিছু দরকার পড়লে মানে এই যে ওনারা খেলাধুলায় দিয়ে মাঝে দেয়। মাঝে যে মানে একটু যান অংশগ্রহণ করতে আকরাম ভাই কি ছুটি দেয় আপনাকে? হ্যাঁ হ্যাঁ, উনি ছুটি দিছে তো দেখে মনে করেন আমি ওই জায়গাটা যাইতে পারলাম, আচ্ছা। নাহলে তো আর যাইতে পারতাম না। কিছুদিন আগে আপনি গেল সপ্তাহের খুব সম্ভবত মঙ্গলবার বা বুধবারের ঘটনা, পল্টনের একটা খেলাতে গেছিলেন, সেখানে একটা ঘটনা হ্যাঁ হ্যাঁ, বললেন যে ভাই একটা ঘটনা ঘটছিল, একটু যদি দর্শকদের সাথে শেয়ার করতেন। না না, তো আপনার ওখান থেকে খেইলা আমি গুলিস্তান পর্যন্ত চলে আসছি। মেট্রোতে যখন উঠবো হ্যাঁ। তখন মনে করেন আমাদের 11 নম্বরে যে হাবিব মহাজন, সে ওনার সাথে আমার দেখা হয়ে গেছে। আচ্ছা। ওনার সাথে দেখা হয়ে গেছে, উনি আমাকে বলছে যে চলো আমার সাথে ভাইস্তা। তো ওনার সাথে গেলাম, যা দেখছি যে মনে করেন ওখানে আপনার প্লেস ক্লাবে যাবে ওনারা, আপনার কিছু কথা আছে সরকারের কাছে আচ্ছা। দাবি রাখতে, যে সিন্ডিকেটের ব্যবসা এখনো চলছে, আর সরকার বলে চলে গেছে, সিন্ডিকেটও বলে চলে গেছে। না, চলছে, এখনো চলছে। এখনোই চলছে। তো এটা হাবিব মাহাজনরা বলছিল। তো এটা নিয়ে মনে করেন আপনার প্লেস ক্লাবে গেছে, অনেকগুলো সাংবাদিক ওনার থেকে জিজ্ঞেস করছে, ওনারাও কথাও সঠিক বলছে যে একটা গরুর ভিতরে মনে করেন হাটের থেকে খরচ আপনার 1200 থেকে 1300 টাকা চলে আসে। ঠিক আছে, আগে ছিল আপনার হাসিলের 40 টাকা, 40 টাকা থেকে আসলো 50 টাকা, 50 টাকা থেকে আসলে 100 টাকা। হ্যাঁ। এখন মনে করেন 500-600 নিলে হ্যাঁ, আমরাও এটা তো শুনছি এই ব্যাপারটা। অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ তো- তো এই যে 500-600 টাকা নিচ্ছে, এক হলো হাসিল, দ্বিতীয় হলো যে রাখালের যে খরচটা, গরু প্রতি মনে করেন 400-300 টাকা করে নেয় ওনারা পার ডে। পার ডে। তো ধরেন আমার মাহাজনী যদি আপনার 8টা গরু যদি আনে, তাহলে খরচটা কত পড়লো? হ্যাঁ, হাসিল সহ তো তাহলে 1200 টাকা করে পড়ে যেত। এক গরুর ভিতরে পড়ে গেছে। তো এক গরুর ভিতরে যদি এত টাকা যদি পড়ে যায়, তাহলে মাংসের কেজিটা কত করে পড়ে গেল? হ্যাঁ, এটাও তো হিসাব করতে হবে। মাংসের কেজিটা কত করে পড়ে গেল? 850-900 টাকা পড়ে যায় কিন্তু প্রায় তাহলে- 1000-এর কাছাকাছি। তাহলে কাস্টমাররা যে আমাদেরকে যে বলে যে তোমরা দামে কমে বেচো, দামে কমে বেচো, তা আমরা তো খরচটা তো মেনটেন করতে পারতেছি না, তো দামে কমে কেমনি বিক্রি করবো? এই যে হাসিলটা যদি একটু কমা দিত, তাহলে মনে করেন আচ্ছা নাসিম জানটা ভাই, ওই বাইছে। যে সবাই বলে, যেমন যারা কম দামে মাংস বিক্রি করে তারা বলে যে আমরা মাংসের সাথে সবকিছুই বিক্রি করি, যেমন মাথা, কলিজা, ফ্যাপসা বা আমাদের মাথা 500 টাকা কেজি আলগা, ওই কাইটা ডালার উপরে রাখা থাকে, ওই আপনার ওখানে 500 আপনারা টাকা যদি কেজি মানে ওই আমাদের। সিস্টেমে বিক্রি করেন তাহলে কি মানে 620 টাকা বিক্রি করা সম্ভব বা 650 টাকা? মাথার গোস্তের হিসাবটা হলো অন্যরকম, আর গরুর গোস্তের হিসাবটা রইলো অন্যরকম। দেখেন 10 গ্রামে মনে করেন মাথা পিস করে মাংসর পিসের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া দেয়, এটা আমরা গ্রামে দেখেছি। তাহলে ওটার কেজি যদি উনি যদি বিক্রি করে 750 টাকা, তাহলে আপনার ঢাকা শহরে কত করে বিক্রি করার দরকার? আপনারা তো কুরবানিতে অবশ্যই গরুটা আনেন, তাহলে কত করে কেজি পড়ে? কেউ লোক মনে করেন 1000 টাকা কেজি পড়ে যায়, কাউটা মনে করেন 1200 টাকা কেজি পড়ে যায়, আবার কাউটা মনে করেন 600 টাকা কেজি পড়ে যায়। তাহলে কুরবানির সাবজেক্টটা আর প্রতিদিনের সাবজেক্ট যদি দেয়, তাহলে এটা হবে না। কারণটা কি, কুরবানির ভিতরে মনে করেন বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যাপারীরা চলে আসে মাল নিয়ে, যে যেরকম পারে কম দামে দিয়ে চলে যায়। কেউ যদি মনে করেন 5টা গরু থাকে, তাহলে ওই একটা লেট করলো, আজকে আর যদি একটা থাকে তোদের বেচা জায়গা এত দূরে আবার গরু নিয়ে টানাটানি করবো। অনেকগুলো ব্যাপারী দেখেন যে কান দেওয়া চলে যায়। নাসিম ভাইকে আজকে আমি ওনারা- একটা কঠিন প্রশ্ন করব, একটু আমাদের জনগণকে এটার উত্তরটা দেন আপনি। প্রশ্নটা হচ্ছে, গেল শুক্রবারের যে মহিষটা ছিল 3.5 লাখের, এটা মানে আকরাম ভাইয়ের যেটা টার্গেট করছিল তার থেকে প্রায় 1-1.5 মনের মতো ওজন ফল্ট হচ্ছে ফল ভাই, হয়েছিল। ফল্ট হচ্ছে। অনেকে আমাদের ভিডিও বা হ্যাঁ। আরো যারা ভিডিও করে, আমরা তো একা না, অনেকেই ভিডিও করে, সবার ভিডিওতে আমি মোটামুটি কমেন্ট দেখলাম একটাই, হ্যাঁ যে আকরাম ভাই যদি গরু ওরকম ভাবে, অনেকে বলে যে আকরাম ভাই গরু কিনতে পারে না, আমি সরাসরি বলি ভনিতা না করে, যে যদি টার্গেট করে একজন কসাই বা মাংস ব্যবসায়ী, হয়তো বা 10 কেজি বা 20 কেজি সর্বোচ্চ হয়তো বা এটার কম দেখেন হতে পারে। আপনার ব্যাপারী যে আছে না, উনি হিসাব করে কি, এই যে মাথার গোস্ত, কলিজা, ফ্যাপসা, পায়া, হ্যাঁ, সব একসাথে কাইটা, পেটার যে মানে চর্বি টর্বি আছে, সব একসাথে কাইটা ওরা মনে করেন হিসাবটা করে, কিন্তু এরকম হিসাব হয় না ভাই। আপনি কি নিবেন 700 টাকা কেজি চর্বি? না তা নিব না, আপনি কি নিবেন 750 টাকা কেজি মাথার গোস্ত? না না না, 700 টাকা কেজি পায়া নিবেন? আপনি তো নিজেই বলবেন। সেটাই। তাহলে এটা হলো চোখের মাপ, শুধু ওনার বলতে না, ভালো ভালো মাহাজন আছে, ভালো ভালো ওস্তাদরা আছে, যে ওনার থেকে ফল্ট হয়ে যায়। তাহলে ওনার থেকে তো এটা যে হলো, তাহলে কি হলো? কিছুই তো হলো না। হ্যাঁ,
ঠিক না? হ্যাঁ, অনেকে বলে, আমরা কিন্তু একটু ক্লিয়ার করলাম আপনার মাধ্যমে আর কি, যে এত ফল্ট কিভাবে হয়, যে হয় ভাই, হয়, 1-1.5 মনের মতো ফল্ট হয়ে যায়। হয়ে যায়, এটা হয়ে যায়। দেখার মতন, দেখেন আপনাকে মানুষের প্রত্যেকটাকে আমি দেখা দিচ্ছি যে কম বয়সের ছেলে আছে কিন্তু তার শরীরটা অনেক ভালো, হয় না? আবার দেখেন বয়স আবার একজনের মেলা আছে কিন্তু তার শরীরে কিছুই নেই, সেম ওইটাই পড়ে গেল। আর কিন্তু বয়স নাই কিন্তু শরীরটা বাইরে গেছে, দেখতে গেল এরকমই হয়ে গেছে, বুঝতে পারছি? নাসিম ভাইয়ের সামনে কি প্ল্যানিং কি আছে? নিজের ব্যবসার চিন্তা ভাবনা আছে নাকি? ভাই নিজের ব্যবসা যখন আল্লাহ পাকের ইচ্ছা হবে তখনই হবে, তার আগে আর কিছু হবে না। নাসিম ভাইয়ের কত বছরের এক্সপিরিয়েন্স এই যে এই মাংস এটার কাটার ভিতরে সাথে? মনে করেন আমার বয়স আপনার 15 বছর ছিল তখন থেকে এটার ভিতরে, এখন মনে করেন আপনার 35 বছর চলতেছে, প্রায় তাহলে 20 বছর। 20 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক। 10 বছর তো আমার তো মনে করেন কাজ শিখতেই লাগছে। ওই গোবর উঠায় ফেলাইছি, ওস্তাদের গায়ে লুনছি, মায়ের খাইছি, বাজারে মনে করেন শীতের দিন ঘুমায় রয়েছি ছালার গায়ে দিয়া, ওই পানি মেরে দিল, ওস্তাদরাও মনে করেন আবার ঘুমায় রয়েছি, আত্রি মুত্রি আরেকটা ওস্তাদ না গায়ে ফালা দিছে, মানে ওনারা অনেক জুলুম করে। আর এখনকার প্রথম দিকে অনেক জুলুম করেছে ওস্তাদরা। আর এখন কোনো ছেলেপেলেদেরকে বলেন কাজের জন্য, আপনি ওকে দুটা বকা দিবেন, ওকে দ্বারা আমি আসতেছি, ওই নিজের দোষ বন্ধুরে সবারে নিয়ে আইব, ধরে রে আমার গাইল দিছে। ওর বাবাও বলবে, ওর মাও বলবে কেন আপনি অন্যায়টা করলেন, কিন্তু কেন করলো, কি কারণে করলো এটা বুঝতে হবে। ওর লাইফের কারণে করছে, যে কাজটা যদি শিখে নেয় তাহলে মনে করেন ওই একটা মানুষ হইতে পারবো, হয় ব্যবসা করে খাইতে পারবো, নাহলে কাজ করে খাইতে পারবো। এটার জন্যই তো নাকি, যেমনি আপনার আমাদের ভিতরে মানুষ অনেকগুলো আছে। এখন আমাদের সেনাপ্রধানকে দেখেন, সেনাপ্রধান আল্লাহ তার ভিতরে ওই গুণটা দিচ্ছে ওই জায়গা যাবার, এর জন্য উনি যাইতে পারছে। আর উনি তো মানে লেখাপড়া না করে তো উনি আর সেনাপ্রধান হয়নি, উনি অনেক পরিশ্রম করছে, সেনাপ্রধান হয়েছে, তারপরে উনি অনেক সেনাপ্রধান হয় নাই, উনি অনেক পরিশ্রম করছে, লেখাপড়াও অনেক কষ্ট করে করছে না, মাথা চোখ ব্রেন সব খাটাইছে, তারপরে আল্লাহ পাক ওনাকে ওই জায়গাটা দিলে। আমিও তো মানুষ, আমি কি যা বললে হয়ে যাইব? হ্যাঁ, আমাকে ওরকম করতেও হবে। ভাই এটা অনেক দুঃখর কথা ভাই, এগুলো শুনে কোনো লাভ নেই। আল্লাহ আমাদের কপালে রেখেছেন, আছি, এখন আল্লাহ পাকের যদি ইচ্ছা হবে তাহলে অবশ্যই কিছু করতে পারবে। আমরা একটু আল্লাহর হুকুম ছাড়া কিছু দর্শকদের একটু হয় না। দেখাইতে চাই, এই যে আমাদের আজগর ভাই আছে, লেস কাটতেছে এই পাশটা। আজগর ভাই, হ্যাঁ খাওয়া যাবে ইনশাল্লাহ। এই যে এখন নাস্তা করতে যাবো, নাস্তা করিনি। লেস যে কাটতেছেন, এটা এইভাবে ঝুলে কাটতেছেন কেন ভাই? লেজটা তো মূলত নিচেই কাটা হয়, তারা ওটার ভিতরে মিলে গেছে। আচ্ছা 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 আমার আচ্ছা। ভাই মানে যে নাসিম ওস্তাদ, ওরা দেখলাম আপনার মোবাইলে কিছু ছবি আছে, একটু দর্শকদের দেখানো যাবে? নাসিম ভাই একটু দেখাই, যারা অনেকেই আমাদের আজকে ভাই ভিডিওটা শুনেন, আমি বলছি ছবিগুলো দর্শকদেরকে দেখায় তো তারপরে একটু আমার কথা শুনে, আমার কপালে যদি থাকে তাহলে আমি পাবো, আর আল্লাহর যদি হুকুম না হয় তাহলে আমি কিছুই পাবো না ভাই, এই পর্যন্ত আমার শেষ। যাই হোক, তারপরে একটা মানে ঠিক আছে না, আমার খুশি ছিল আল্লাহ পাক আমাকে ওই দূর পর্যন্ত আমাকে নিয়ে গেছে। আচ্ছা। আর আল্লাহ ওনারে ভালো করুক। দেখেন বন্ধুরা, আমাদের নাসিম ভাই সৌম্য সরকারের সাথে, তারপরে এই যে এটা আরিফুল ইসলাম, বাংলাদেশের ইউলাবের স্টুডেন্ট, আমি চিনি পার্সোনালি আরিফুল ইসলামকে। এই যে রাজেন সালে, এখন কোচের দায়িত্ব হ্যাঁ, রাজেন হ্যাঁ, সালে। আচ্ছা দেখেন, এই যে উনি কি বাংলাদেশের প্লেয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি কোচ। হ্যাঁ, আচ্ছা, ওনার নামটা আমি জানি না। হান্নান সরকার, আমরা ছোটবেলায় ওনার খেলা দেখতাম, ডানহাতি ওপেনার ব্যাটসম্যান ছিল হান্নান সরকার। এই যে দেখেন আপনারা, এই যে এটা কিন্তু আরেকজন উদীয়মান ক্রিকেটার আমাদের বাংলাদেশেরই। তারপর নাসিম ভাই একটু যদি দেখেন একে, এই যে এটা কিন্তু পাকিস্তানি একজন ব্যাটসম্যান। হ্যাঁ, ওই যে ইন্ডিয়ার সাথে যে খেলা হয়েছিল, হ্যাঁ, ওই যে ব্যাট যে উঠে যে গানের যে আচ্ছা, ইটা করছিল, এই যে উনি ওনার সাথে
ছবি আছে। ওনাদের কি বোলিং করছেন আপনি নাকি? জি হ্যাঁ, ওনাদেরকে বলি নেট বোলিং করছেন? নেট বলি ভাই, এটা আমার খুশি ছিল ভাই, এই জন্য আল্লাহ পাক আমাকে ও পর্যন্ত নিয়ে গেছে। এটা কি? এটা হলো আপনার পাকিস্তানি প্লেয়ার, পাকিস্তানি প্লেয়ার। আচ্ছা এটাও পাকিস্তানি প্লেয়ার। আচ্ছা, তারপর একটু ফেমাস মুখগুলো আমরা দেখাই। আমি ওই পাশে এই যে এ কিন্তু জয়, ক্রিকেটার জয়। এই যে আমাদের তানজিদ সাকিব, ওপেনার ব্যাটসম্যান তানজিদ ওর নাম। আচ্ছা, এই যে দেখেন শান্ত, নাজমুল হোসেন শান্ত। নাস্তা করতে যান, নাস্তা করতে যান। তারপরে এই যে তানজিব সাকিব, ফাস্ট বোলার। এটা মনে হয় বাংলাদেশের কোনো একটা প্লেয়ার হবে হয়তো। এই যে ইয়াসির রাব্বি, দেখেন ডানহাতি ব্যাটসম্যান, অনেকে গতিদারও বিষয়েও চিনেন আপনারা। ইয়াসির রাব্বির সাথে তো মানে একদিন বলছিলেন যে ভালো সম্পর্ক আছে ইয়াসির রাব্বির। হ্যাঁ উনি, এটা কি ইংল্যান্ডের প্লেয়ার? না না, এটা পাকিস্তানি প্লেয়ার। পাকিস্তানি প্লেয়ার হ্যাঁ, এটা বেশি আছে। পাকিস্তানি player। এটা কোন দলের ওনারা? এটা হলো আপনার রাজশাহী রাজশাহী। রাজশাহী দলের। যাক, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্লেয়ারদের সাথে ছবি তুলে আমি অনেক খুশি হইলাম। এই হচ্ছে মঈন আলী। এই যে দেখেন মঈন আলী, অনেক প্র্যাকটিসের সময় কিন্তু অনেক অনেক ভালো লাগছে। যাক, বন্ধুরা দেখালাম কিন্তু আলহামদুলিল্লাহ। আজকে একটু। এগুলা মনে করেন যেগুলা আপনার খেলার যে আছে ভাই, এটা আপনার আল্লাহ যার কপালে রাখেছে সেই পাবে, যতই যা করুক বা যেমনি হোক। ওনারাও অনেক কষ্ট করছে, কষ্ট করার পর ওনারা ওই জায়গা মতন দেন, কিন্তু এক একজনের এক একটা সাপোর্ট দরকার। তা আলহামদুলিল্লাহ আমি কাজকামও করি, আমি নিজের শখও পূরণ করি ভাই। আমি একমাত্র আল্লাহর কাছে দোয়া, আল্লাহ পাক সাথ দিছে দেখে আমি ওই জায়গাটা যাইতে পারছি। আর আমার কোচ আলহামদুলিল্লাহ উনি আমাকে অনেক সাপোর্ট করে। কি অলরাউন্ডার নাকি? না ভাই, আমি অফ স্পিন বোলিং করি ভাই। অফ স্প্রিং বলার। হ্যাঁ হ্যাঁ ডানহাতি ভাই, না দেখেন বামহাতি? ডান হাত। এখন মনে করেন আমার থেকে ভালো ভালো প্লেয়ার আছে, আমার থেকে ভালো ভালো ব্যাটসম্যানও আছে। এখন আল্লাহর ইচ্ছা হলে সবই কিন্তু এক না এক সময় কিন্তু যাইতে পারবে। হয়তো মনে করেন আসল জায়গায় গেল না, ঢাকা লিগ খেলে মনে করেন চলতে পারলো, বা আপনার কোনো কোম্পানির খেলায় খেলে মনে করেন চলতে পারলো। আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ পাক দিবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আমার থেকে ভালো ভালো আছে, আমি বলবো না শুধু আমি। এটা তো মনে করেন আপনি ছবি চাইছেন দেখে দেখাইছি, নাহলে আমার কোনো দেখানোর দরকার ছিল না, না। একটু জনগণদের আমার আমরা না, দেখাইলাম, আমার কারণ ফেমাস একটু- হওয়ার দরকার ছিল না। আল্লাহ যদি চাবে তাহলে অবশ্যই হবে। যাক, যাক, মাশাআল্লাহ। বুঝতে পারছেন? আমাদের নাসিম ভাই স্বপ্ন আছে, ধন্যবাদ নাসিম ভাইকে। এটা আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছু হবে না কিছুই ভাই। হবে না। এই কিছু পাশটাতে হবে না। এক একটা মানুষের এক একটা সাপোর্ট। এই পাশটাতে কিন্তু চলছে মাথার কাটিং। আমাদের কাকা চলতেছে, কাকা নাকি? মাশাআল্লাহ। এই যে উপরের এই পর্দাটা, এটা কি মাংসের সাথে যায় নাকি? এটা বাদ চলতেছে কিন্তু এই পাশে বেচা বিক্রির। আমাদের মুকিম ভাইও কিন্তু কাটিং চলতেছে এই পাশটাতে, এবং ওই পাশটাতে কিন্তু বেচা বিক্রির চিত্র কিন্তু হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে। তো বন্ধুরা আজকে শেষ করব। একটু নাসিম ভাইয়ের আজকে একটু সাক্ষাৎকার নিচ্ছিলাম আপনাদের জন্য। যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু আকরাম ভাইয়ের মিরপুর 11 নম্বর উল্টাবাড় মাজারের পাশে আকরাম ভাইয়ের দোকান অবস্থিত। যারা চান মাংস সংগ্রহ করতে, তারা এসে মাংস সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশা আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।